ফেনীতে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, চিকিৎসাধীন আরও একজন। শেরপুরে 21 জনকে বিএসএফ এর পুশিয়ে। 3রা আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা এনসিপির। সুনামগঞ্জে পদযাত্রা শেষে মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান। এবং চট্টগ্রাম বন্দরে সেবা মাশুল বাড়ল 30%। আলোচনা করে সিদ্ধান্ত, দাবি নৌ উপদেষ্টার। বিদেশি অপারেটর নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসপদুয়ার সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের 3 যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করে, আর আফসার এখনও চিকিৎসা রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতে বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য বিকেলে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে পুরুষ, নারী ও শিশুসহ 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে 6টি পরিবারের 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 11 জন শিশু রয়েছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, 2017 সালে কক্সবাজারের রুকিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান তারা। এরপর ভারতের বিভিন্ন প্রদেশে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করেন। আটকদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় যাচাই এর কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজেপি জওয়ানরা সর্বোচ্চ সচেষ্ট থেকে দায়িত্ব পালন করছেন। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর পাড়ি দিয়ে 20 রোহিঙ্গাবাহী একটি নৌকা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়েছে। শুক্রবার সকাল 7টার দিকে দ্বীপের উত্তরা বিচে আসেন বোটটি। বোটে থাকা 20 রোহিঙ্গার মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে বলে জানা গেছে। এর সবাই মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাতে উত্তর বিচে আসলে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা। এরপর রোহিঙ্গাদের হেফাজতে নিয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তারা। তবে বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনই ফেরত পাঠানো যাচ্ছে না তাদের। ফলে রোহিঙ্গারা এখনও বিজিবির হেফাজতেই রয়েছেন। সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী 3 আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে 25তম দিনে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, চিকিৎসা, আইন, মৌলিক অধিকার সহ দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত। সেই বৈষম্য দূর করতে চায় এনসিপি। এর আগে সুনামগঞ্জের কেন্দ্রীয় মডেল মসজিদে জুমার নামাজ শেষে দলটির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে আয়োজিত জনসভায় গিয়ে শেষ হয়। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ, জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি। 24-এর অভ্যুত্থানে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি,
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা ৩রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টার দিকে নানার বাড়ি মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে তাকে দাফন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া বাবা মায়ের সঙ্গে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার শরীরের প্রায় 50% দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে মৃত্যুর কাছে হার মানেন মাহিয়া তাসনিম। ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরনিদ্রায় শায়িত হল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। সকালে উপজেলার বাজরা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়। পরে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় গোরস্থানে রাইসার মরদেহ দাফন করা হয়। বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিল 3য় শ্রেণীর ছাত্রী রাইসা। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে মুখমণ্ডলের কিছু অংশ দেখে তাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ। পরে ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ শনাক্ত হলে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে মরদেহটি গ্রামের বাড়ি পৌঁছলে শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছে বিমান বাহিনী। শুক্রবার দুপুর 2:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর 10 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং মোনাজাত করেন তারা। এ সময় স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বিমান বাহিনীর সদস্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা আবার অপরাজনীতি শুরু করেছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। আরও বলেন, গত 17 বছর যারা দুর্নীতি, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল তারা মাইলস্টোনের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কোনোভাবেই ফ্যাসিস্টরা যেন তার সুযোগ না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। মাইলস্টোনের ঘটনার প্রকৃত তথ্য দেশবাসীর সামনে উত্থাপন করার দাবি জানান তিনি। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের পরিবারের সঙ্গে দেখা করেন শহীদ উদ্দিন চৌধুরী। সান্ত্বনা শুধুই দিতে পারতেছি, এর চেয়ে বেশি হয়তো সব বাচ্চা ক্লাস 3 ইনশাআল্লাহ আমাদের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা অপরাজনীতি ফ্যাসিস্টরা আবার শুরু করেছে। গত 16-17 বছরে যারা এই দেশের দুর্নীতি, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম, খুন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা এই প্রকৃত যে দুর্ঘটনা সেই দিকে শোকাবহ যে পরিস্থিতি, বেদনাদায়ক যে পরিস্থিতি, সেই দিকে তাদের তো নজর ছিলই না, বরং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করেছে। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই এ মাশুল বাড়ানো হয়েছে, দাবি নৌ পরিবহন উপদেষ্টার। আর চট্টগ্রাম কাস্টমসের বৈঠকে শুল্কায়ক ও নিলাম সহজ ও গতিশীল করতে রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার পর বন্দর পরিদর্শনে এলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সঙ্গে যোগ দেন নৌবাহিনীর কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা জানান, আমদানি রপ্তানি পণ্যে চট্টগ্রাম বন্দরের সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আমদানি রপ্তানিতে খরচ আরও বাড়বে ব্যবসায়ীদের। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা।
সবশেষ 1986 সালে মাসুল বাড়ানো হয়েছিল। সেই হিসাবে 39 বছর পর মাসুল বাড়াচ্ছে সরকার। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এ সময় উপদেষ্টা জানান, চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতার পুরোটা ব্যবহার হচ্ছে না। বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষমতা বাড়াতে হবে। তাই বিদেশি অপারেটরকে দায়িত্ব দেওয়ার বিকল্প নেই। এ নিয়ে কাউকে প্রোপাগান্ডা না ছড়াতে পরামর্শ দেন তিনি। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। 17 বছর পর গত 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বেসরকারি অপারেটর থেকে বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গত 17 দিনে প্রতিদিন গড়ে 3200 একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগে ছিল 2800 একক, অর্থাৎ হ্যান্ডলিং বেড়েছে 12%। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এই এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটা যেন 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন এবং সেইভাবে আমাদের লোকজন তাদের উদ্যোগ নিয়ে কাজ করছে। এদিকে চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এতে আমদানি রপ্তানি পণ্যে শুল্কায়ন ও পণ্য খালাসের স্বয়ংক্রিয় পদ্ধতি, এসআই কোডার বিকল্প হিসেবে নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসআই কোড ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। অফডক নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে অফডকগুলোর সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরও কুইক করা, আরও দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। এখানে কি কি প্রবলেম আছে, এগুলোকে কীভাবে সলভ করা যায়, রিজলভ করা যায়, আমরা সেই দিকে চিন্তা করব। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আমরা ব্যবসায়িক কার্যক্রমকে আরও কুইক, আরও প্রম্পট, আরও ঝামেলা মুক্ত করতে চাই। এ সময় প্রকৃত ব্যবসায়ীদের জন্য আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে সরকারের আন্তরিকতার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। এটা উন্নত দেশে আছে, আমরা এখানে চালু করি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র নৌবন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় ভোলায় সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা, ঢাকা এবং ভোলা, বরিশাল সহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও জোয়ারের স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের নিম্নাঞ্চল। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। বন্ধ রয়েছে ঢাকা হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। এছাড়া বৈরী আবহাওয়া ইলিশ শিকার বন্ধ করে নিরাপদে ফিরে এসেছে পটুয়াখালীর জেলেরা। কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিছুদিন আগে দক্ষিণ আলিয়ারা গ্রামের শেখ ফরিদের জমির ধান খেয়ে ফেলে একই এলাকার সালেহ আহমেদের গরু। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় নারীসহ অন্তত 10 জন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের 5 গাছিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 ভাই নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরের সিংড়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হয় এক শিশু। রাত 3টার দিকে ফেনী সদর উপজেলার 5 গাছিয়া ইউনিয়নে দাঁড়িয়ে
থাকা একটি পিকআপ ভ্যানকে পেছনে থেকে একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলেন দুই ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়নের মোশাররফ হোসেন ও একরাম হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা দুই ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে দুইজনই মারা যান। এদিকে নাটোরের সড়ক দুর্ঘটনায় রাবেয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নাটোর বগুড়া মহাসড়ক পার হচ্ছিল শিশু রাবেয়া। এ সময় বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল বের করেন তারা। এই সময় শিক্ষার্থীরা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরে তারা জানান, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনো ভূমিকা রাখেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। মানবতাবাদে ব্যর্থ একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের কার্যালয় খুলতে দেওয়া হবে না। পশ্চিমা সংস্কৃতি যাতে এই দেশে না আসে এমন দাবি জানান তারা। পরে মিছিলটি শালবাগান রোড ঘুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ গবেষণা ভিত্তিক প্রতিযোগিতা সায়েন্স ব্লিটজ। এই গবেষণা মেলার আয়োজন করে চুয়েটের ট্রিপল ই বিভাগ। সকাল 8:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল 3 মিনিট থিসিস, যেখানে শিক্ষার্থীরা 3 মিনিটে তাদের গবেষণার মূল বিষয়বস্তুকে সরল ও বোধগম্য ভাষায় উপস্থাপন করেন। অপরদিকে পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্টে অংশগ্রহণকারীরা তাদের গবেষণার ফলাফল ও ধারণাসমূহ পোস্টারের মাধ্যমে দর্শক ও বিচারকদের সামনে উপস্থাপন করেন। এবারের সেগমেন্টে দেশের 38টি বিশ্ববিদ্যালয় থেকে 520 জন প্রতিযোগী অংশ নিয়েছে এবং চূড়ান্ত রাউন্ডের জন্য 40টি দল নির্বাচিত হয়েছে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।